শেয়ার করেছি। জি স্যার। একটু বোধহয় সাইজটা ছোট হয়ে গেছে না? আমি একটু বড় করি। দেখো তো দেখি দেখা যায় কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। টাইটেল PS 312। এখানে দেখো প্রথম যে টপিকটা আছে সেটা হলো আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্ট বডি পার্টস অফ ডাক, goose, pigeon, guinea fowl, quail, and turkey. For its identification of breeds and varieties of ducks and other species. Housing, feeding, watering, and other management practices of different species of house. Selection and culling of the breeding stock. Dressing percentage and meat yield of different species. Identification of eggs of different poultry species. Identification analysis of cost benefit ratio of raising different species. Visit to duck farm and preparation of report. Vaccination program, routine work, and sanitary measures. এখানে দেখো সিলেবাসটা কিন্তু খুব শর্ট করে দেওয়া, কিন্তু অনেক বড়। যখনই বলা থাকে ডিফারেন্ট স্পিসিস, তুমি যদি হাউজিং, ফিডিং, ওয়াটারিং এন্ড ম্যানেজমেন্ট, তার মানে এই তৃতীয় টপিকসটা দেখো, সেটা তোমার সব স্পিসিসের এই ম্যানেজমেন্টটা, হাউজিং, ফিডিং, ওয়াটারিং, ডেইলি ম্যানেজমেন্ট, এইগুলো প্রত্যেকটা স্পিসিসে পড়াইতে হবে। তার মানে আমি যদি 10টা স্পিসিস পড়াই আদার দেন চিকেন, তাহলে কিন্তু আমার 10টা টপিক হয়ে যায় এখানেই। এই 10টাকে কোনোভাবেই একই প্র্যাকটিক্যাল নোটে নিয়ে আসাটা কিন্তু টাফ, অনেক বড় হয়ে যাবে। তারপরেও আমরা তো যেহেতু আন্ডার গ্রাজুয়েটে আমরা পড়বো, আমরা একেবারে ইনডেপথ সব পড়বো না, যাতে আবার কিছুই মনে না থাকে। আমরা যেটা করবো সেটা হচ্ছে ইনফরমেশন গুলো যতটুকু পড়বো যেন মাথায় থাকে। আমরা যদি সেটিও করতে চাই, তাও আমি দেখছি যে এটা এক স্টাডিতে কভার করে না। এটা অন্তত মেজর স্পিসিস গুলো, যেমন ডাক, তার যে ফিডিং, ওয়াটারিং, হাউজিং, ডেইলি ম্যানেজমেন্ট, এগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। কারণ চাকরি জীবনে অন্য কোনো স্পিসিস না দেখো, চিকেন আর ডাক দেখবা। শুধু সেটি নয়, তার সঙ্গে এখন তুমি যদি ফিল্ডে চাকরি করো, পিজিয়ন সম্পর্কে তোমার প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে, কোয়েল সম্পর্কে থাকতে হবে। ইভেন এখন মানুষ কিন্তু গুজ, টার্কি, কোয়েল এইগুলো পালন করছে সমান্তালে, মানে বাড়ছে দিন দিন এই সংখ্যাটা। কাজে তোমাকে এক্সপার্ট হিসাবে এই ডাক, টার্কি, গুজ, কোয়েল, পিজিয়ন এইটা। এখন আমরা যদি মনে করো ফিশান, তারপরে হচ্ছে তোমার এই সোয়ান, এইগুলোতে নাও যাই, আমার মনে হয় যে অসুবিধা নেই। ইন্টারেস্টিংলি আগে আমরা অস্ট্রিচকে ওইভাবে জোর দিতাম না, এখন অস্ট্রিচও কিন্তু মাঠে চলে আসছে। বাংলাদেশে হয়তো এটা আমি জানি না খুব পপুলার হবে কিনা, তবে এক্সপার্ট হিসেবে তো তোমার এক্সপোজার থাকাই দরকার, তো তাকে কিভাবে খাওয়াতে হয়, তার প্র্যাকটিক্যাল বিষয়গুলো কি। এখন এই সব চিন্তা করে আবার আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্ট বডি পার্টস, আমি কিন্তু দেখছি যে এই স্টাডিটা কিন্তু লেভেল 1-এ মোটামুটি একটা করা হয়ে গেছে। মানে এরকম হয়েছে কিনা। তারপরে আইডেন্টিফিকেশন অফ এক্স অফ ডিফারেন্ট স্পিসিস, এটাও কিন্তু হয়ে গেছে লেভেল 1-এ। বিভিন্ন ধরনের এগকে তোমরা প্র্যাকটিক্যালি দেখে ওজন করে তার যে ক্যারেক্টারিস্টিক্স, এগুলো একটু কম্পেয়ার করছো না? জি স্যার। এখন তাহলে আমরা যদি ওই দুইটা স্টাডি একটু কম গুরুত্ব দেই, বিশেষ করে আইডেন্টিফিকেশন অফ এক্স, এটা তো আমি মনে করি পড়ার দরকার নেই, থার্ড ইয়ারে এসে, ফার্স্ট ইয়ারে হয়ে গেছে। তাহলে বাকি যেইগুলো থাকে, একটা হলো যে তোমার বডি পার্টস, তারপরে হলো তোমার ব্রিডস, ভ্যারাইটিস, ফিডিং, ম্যানেজমেন্ট, এইগুলো। এখন এইভাবে আমরা যদি প্রত্যেকটা স্পিসিসের যদি একটা স্টাডির মধ্যে তার বডি পার্টস দেই, তার যদি ব্রিড ভ্যারাইটি দেই, তার হাউজিং, ফিডিং দেই,
তাহলে আমরা কিন্তু স্পিসিস ওয়াইজ যদি টপিক সেট করি আমার মনে হয় নাইসলি কভার করবে। করার পরে আমরা কস্ট বেনিফিট, তারপরে হচ্ছে তোমার রুটিন ওয়ার্ক, এইগুলো হয়তো একটা কমন দিলাম যে এই ওয়াটার ফাউলের যে ফার্ম আছে তার রুটিন ওয়ার্কটা, স্যানিটারি মেজারটা কি, মানে বিভিন্ন ধরনের বার্ডের একটা টেবিল আকারে বললাম যে কস্ট বেনিফিটটা কি, ক্যাপিটাল কস্ট কিরকম, প্রফিট কিরকম স্পিসিস ওয়াইজ। আমার মনে হয় এইভাবে আমরা শেষ করতে পারবো। এখন যেহেতু এখন আমি অ্যাসাইন না আজ পর্যন্ত যে তোমার আমি কোন টপিকসটা পাবো, সেই জন্য আজকে আমি জাস্ট তোমাদের একটা এটা বড় একটা টপিক যেটা তোমরা লেভেল ওয়ানে কতটুকু করেছো আমি জানি না, লেভেল ওয়ানে এটি করার কথা না, তারপরেও হয়তো অনেক সময় আমরা করে থাকি। দেখো দেখি এই যে এই ডাকের এরকম ছবি দিয়ে একটা টেবিল করে দুই পাশে বুজের, টার্কি, কোয়েল, পিজিয়ন, গিনি ফাউল, অস্ট্রিচ, সোয়ান, ফিসেন্ট, পিফাউল, এরকম 11টা স্পিসিসের একটা কম্প্রিহেন্সিভ একটা তথ্য আমরা করার কথা ছিল। এটা কি লেভেল ওয়ানে দিয়েছি কিনা আমি জানি না, আমার মনেও নাই জি এখন। স্যার 1-1 হয়েছিল স্যার। জি স্যার দিয়েছিল। এটা 1-1 ছিল। যাই হোক স্যার, আপনি আবার দিয়ে দিয়েন। আচ্ছা, আবার মানে বিষয়টা কিন্তু এখানে আমরা পড়েছিলাম হচ্ছে 12টা পয়েন্ট মাত্র। লেভেল 3-তে এসে এই 12টা তো আর বাদ যাবে না, 12টা বাদ যাবে। লেভেল ওয়ানে যদি আমরা তার 12টা তথ্য জেনে থাকি, লেভেল 3-তে এসে হয়তো আমরা 50টা করে তথ্য জানবো। তাহলে কি আমরা একটু এনরিচ হলাম না? আমরা আমার ধারণা যে আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে ওই সাবজেক্টটি সম্পর্কে আমরা কিছুটা হলেও জানতে পারবো। এখন আমরা প্রত্যেকটা স্পিসিসের উপরে, চিকেন থেকে শুরু করে আমরা একেবারে 11টা স্পিসিসের উপরেই আমরা তথ্যগুলো জেনেছিলাম। এখন তো আর আমার চিকেন এখানে পড়বো না, আমরা ডাক থেকে শুরু করবো। ডাকে আমরা প্রথম কি তথ্য নিয়েছিলাম, যে প্র্যাকটিক্যালি ডাক দেখলেই যেন আমি চিনতে পারি যে হ্যাঁ এটা হাঁস, রাজহাঁসকে যেন হাঁস না বলি। প্রথম হলো হাঁস চিনলাম। দ্বিতীয়ত হাঁসের কত ধরনের জাত আছে, এটা জাতটাও যেন দেখে আমি চিনি, দেখা মাত্র, মানে কোনো যেন ভুল না হয়। আচ্ছা, শুধু চেনা নয়, আমি দেখা মাত্র যেন মানে কোথাও লেকচার দিলে যেন বলতে পারি যে এই জাতটা এতটা ডিম পারে, এই জাতটা এতটা ডিম পারে, এই জাতের এত বয়সে ডিম আসে, এই বয়সে ডিম আসে, এই জাতের এই সুবিধা, এই সুবিধা এতটুকু খায়। তারপরে মানে এটার মেলটা এরকম দেখতে, ফিমেলটা এরকম দেখতে। মানে তুমি এক একটা স্পিসিসের উপরে যদি লেকচার দিতে চাও তা তো অনেক কিছুই লেকচার দেওয়া যেতে পারে। এখন এই যে লেকচার যদি আমি দিতে চাই, লেকচার সম্পর্কে আমি এখানে লেভেল ওয়ানে তোমাদের লেকচার যেন দিতে পারো, এই জন্য 12টা পয়েন্টের উপরে লেকচার দিতে পারবা। যেমন কোথাও যদি তোমাকে বলি যে তুমি ডাক সম্পর্কে কিছু বলে যাও এখানে, তুমি কিন্তু এইভাবে বলবা যে আসলে হাঁস হচ্ছে একটা পোল্ট্রি স্পিসিস, যাকে বাংলায় হাঁসও মানে বাংলায় হাঁস বলা হয়, ইংরেজিতে ডাক বলা হয়। এর বৈজ্ঞানিক নাম এটা। এটা মানে আদি স্থল হচ্ছে এশিয়া এবং ইউরোপ। এটা মেল এবং ফিমেল দুইটিকে সহজে ডিফারেন্স করা যায়।
তাদের ড্রেক ফেদার দ্বারা। তারপরে তারা এতদিন বাঁচে, বই পুস্তকে লেখা আছে 7 থেকে 9 বছর বাঁচে, কিন্তু বাকৃবিতে রেকর্ড আছে যে 5-6 বছরের বেশি এখানে রাখা যায়নি, বার্ধক্যজনিত কারণে মরে যায়। এরপরে 6 মাস বয়সেই তাদের পরিপূর্ণ হওয়ার কথা, কিন্তু বাকৃবির ফার্মে দেখা গেছে যে মডার্ন জাতের হাঁসগুলো আরো আর্লি 4.5 থেকে 5 মাস বয়সে ডিম পাড়া শুরু করে। তাদের জাত ভেদে মেল ফিমেলের ওয়েট কম বেশি হয়। সাধারণত মাংস জাতের গুলো ওয়েট বেশি হয়, এক টাইপের গুলো লাইটার হয়, এক টাইপের গুলো 1.5 থেকে 2 কেজি হয়, মিড টাইপের গুলো 2.5 থেকে 3 কেজি হয়। এই ডিম প্রোডাকশন জাত ভেদে ভেরি করে, তবে সর্বোচ্চ বছরে 300 পর্যন্ত ডিম দেয়। প্যাটার্ন অফ এগ প্রোডাকশন, এরা ইয়ার রাউন্ডেই এগ দেয়, প্রতিদিনই এগ দেয়। এরা এমন নয় যে সিজন সিজন ধরে ধরে দেয়, যেমন বন্য পাখি আছে যারা, তারা তো শুধু স্প্রিং এ ডিম দেয়। আর হাঁসকে মানুষ ডিম এবং মাংস দুটির জন্যই পালন করে। অনেক সময় দেখা যায় যে হাঁসকে মানুষ শৌখিন হিসাবেও কিন্তু অনেক জায়গায় পালন করে, সেটা প্রচলন খুব কম। এনিওয়ে, হাঁস যে ডিম দেয় সেই ডিম থেকে তা দিয়ে 28 দিন পরে বাচ্চা পাওয়া যায়। আমার হাঁস সম্পর্কে 2 মিনিটের লেকচার হয়ে গেল, বোঝা গেছে? এখন তোমরা বলবা, এক এক করে বলবা, এবং আমি একটু নোট করার চেষ্টা করব। নোটটা কি করব, আমি নোট করব আদার দেন এই 12টা পয়েন্ট। আদার দেন এই 12টা পয়েন্ট তোমাদেরকে বলতে হবে। যে তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটা ফাঁকা স্ক্রিন। শাওন, দেখা যাচ্ছে? জি স্যার। মানে স্ক্রিনটা ফাঁকা, আমি 13 লিখেছি, 13 আচ্ছা, সেটা দেখা যাচ্ছে না। সেটা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি আমি লিখতেছি এটা 13। মানে কি করব আমি তোমাদেরকে বলি। তোমরা তো এই যে হাঁসের যে পেজটা ওইটা দেখছো, তাই না? প্যারামিটার। এখন আমি এখানে 12 নম্বর ছিল ইনকিউবেশন পিরিয়ড, আমি 13 নম্বর পয়েন্ট যদি ইনক্লুড করি হাঁসের তথ্য, তাহলে কি তথ্য হইতে পারে একটু বলো তো। সাউন্ড দিয়ে শুরু করো। মনে করো ইনকিউবেশন পিরিয়ড জানা লাগবে তোমার এক্সপার্ট হিসাবে, আমরা তো জানছি। এরপরে আর একটা কি পয়েন্ট জানা দরকার, যে কোনো একটা তথ্য জানতে চাও। স্যার ক্লাচ সাইজ। হ্যাঁ, ক্লাচ সাইজ। CLUTCH, ক্লাস সাইজ কত হয়? গুড। এরপরে 14 নম্বরে বলো, আরেকজন বলো। স্যার এক্স সাইজ। এটা হচ্ছে এক্স সাইজ। এক্স সাইজ, এক্স সাইজ, এক্স সাইজ। তারপরে বলো, আরেকজন বলো। স্যার মার্কেট ওয়েট। হ্যাঁ, মার্কেট ওয়েট। আচ্ছা, মার্কেট ওয়েট কিন্তু আমরা এখানে একটু বলার চেষ্টা করেছি, ওইটাকে আমরা এলাবোরেট করব। তোমার ধরো যে মেলের ওয়েট, ফিমেল ওয়েট, মানে অ্যাডাল্ট ওয়েটটাই মার্কেট ওয়েট আর কি। এটা ছাড়া অন্য পয়েন্ট বলো, এটা ধরো হয়ে গেছে। স্যার বডি টেম্পারেচার। বডি টেম্পারেচার না? জি স্যার। হ্যাঁ, প্রত্যেককে একটা কন্ট্রিবিউট করার চেষ্টা করো, দেখো কতগুলো পয়েন্ট আসে। আর আমরা যদি সেইগুলো জানি তাহলে আর এর সম্পর্কে জানার কিছু বাকি থাকবে না। স্যার এফসিআর। FCR, গুড। FCR ফর মিড ডাক এন্ড এগ ডাক, ঠিক আছে? জি স্যার। এগ টাইপ এবং মিড টাইপ। তারপরে বলো। স্যার এগশেল থিকনেস। এগশেল থিকনেস বলো। তারপরে স্যার সাউন্ড। একজন বললো না,
ভিন্ন ভিন্ন জন হইলো আর কি। আমার মনে হয় যে রোল নম্বর গুলো কি যদি সিরিয়াল করে বলো আর কি, তাহলে খুবই ভালো হয়। প্রথম সাউন্ড বলছো তাই না? জি স্যার। সাউন্ড, সাউন্ড বা ভয়েস। প্রথম রোলকে, প্রথম রোল বলো। আমার এই গ্রুপে জয়েন করেছে প্রথম রোল নম্বর কে? কে আছো প্রথমে? সাউন্ড একটু ইয়ে করো তো, দেখো তো কে আছে প্রথম। 05, 18 এর 05 হ্যাঁ, স্যার, 18 এর 05। 18 এর 05 আসো, 18 এর 05 আসো। জি স্যার। হ্যাঁ, তোমার পরে কে আছে? রুকাইয়ার, না রুকাইয়া বোধহয়, জি রুকাইয়ার স্যার। পরে কে আছো? রুকাইয়ার পরে কে? আচ্ছা শাওন, তুমি একটু খোঁজো, তোমার কাজ হলো এইটা, ঠিক আছে? তুমি সাউন্ড শুধু কমান্ড দিবা যে এই রুকাইয়ার পরে কে বলবে। আচ্ছা রুকাইয়া বলো একটা পয়েন্ট। স্যার এগ ওয়েট। এগ ওয়েট হয়ে গেছে, যে ওয়েট মানে সাইজ আর কি। আর একটা পয়েন্ট বলো। কি বলা যাচ্ছে না? শোনো একটু সহজ করে দেই। সেটা হলো যে তুমি মনে করো যে, ইমাজিন করো যে তুমি ডাকের ফার্ম করবা। তোমার এই ডাকের ফার্ম করতে গেলে কত অ্যাঙ্গেলে তোমার নলেজ থাকতে হবে। তোমার স্যার নলেজ থাকতে ফিমেল হবে রেশিও। ডাকের জাত সম্পর্কে, থাকতে হবে ডাকের বিহেভিয়ার সম্পর্কে, থাকতে হবে ডাকের ওই যে ফিডিং ওয়াটারিং এইগুলো সম্পর্কে থাকতে হবে, হাউজিং সম্পর্কে থাকতে হবে, তার মার্কেটিং সম্পর্কে থাকতে হবে, ডিজিজ থাকতে হবে, তারপরে হচ্ছে তোমার বাংলাদেশের প্রেক্ষিতে তার সোশ্যাল ইম্পর্টেন্স আছে কিনা, এর উপরে কোনো আহ, মানে কুসংস্কার আছে কিনা, বাংলাদেশের জিওগ্রাফির সঙ্গে এই হাঁসের কোনো সম্পর্ক আছে কিনা, এটা বাংলাদেশের মানুষের দারিদ্র দূরীকরণে কোনো হেল্প করবে কিনা, এটি ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে হাঁস কোনো মডিফাই করা যাবে কিনা, দারিদ্রতা দূরীকরণে ভূমিকা রাখবে কিনা, ফুড সিকিউরিটিতে ভূমিকা রাখবে কিনা, পুষ্টির মানে কোনো বেনিফিট আছে কিনা। হাজারো রকম প্রশ্ন তোমার জীবন চালাইতে গেলে এই হাঁসকে নিয়ে তুমি ইমাজিন করো, এবং সেইগুলো থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেখে প্রশ্ন করো। এই যে এ পর্যন্ত যে কয়টা কোশ্চেন করছো দেখো, ক্লাস সাইজ, এক্স সাইজ, বডি টেম্পারেচার, এফসিআর, এক্সেল থিকনেস, সাউন্ড বা ভয়েস। আমি তোমাদের ছোট করছি না, মানে তোমরা কি এখন হলো থিওরির মধ্যে আছে এইগুলো। তুমি একটু তোমার আইটাকে, তোমার ভিশনটাকে একটু ব্রডার করো। মনে করো প্র্যাকটিক্যালি তুমি একটা হাঁসের খামার করতে যাচ্ছ, তোমার কত না প্রশ্ন মনে আসতে পারে। উদাহরণস্বরূপ বলি যে স্যার, বাংলাদেশে কি হাঁসের খামার করা লাভজনক না মুরগির খামার করা? এটা কোশ্চেন হইতে পারে না তোমার? হইতে পারে যে স্যার আমার বাড়ি তো মধুপুর বন জঙ্গল এলাকায়, আর একজন বলবে যে আমার বাড়ি তো স্যার কুড়িগ্রাম, আমাদের জন্য কোনটা সাজেশন দেন? অথবা কেউ বলবে স্যার আমার বাড়ি সুবর্ণচরে, এখানে কি কোনো জাতের হাঁস স্পেশালি ভালো করে কিনা, কারণ আমার তো কোস্টাল এরিয়া। কত ধরনের প্র্যাকটিক্যাল কোশ্চেন হবে। এইগুলো একটু ক্লু দিলাম, তোমরা চিন্তা করো, একটু মাইন্ডকে ব্রডার করো। বলো এবার রোকাইয়ার পরে কে? রোকাইয়ার পরে একবার বলবে, ঠিক আছে? রোকাইয়ার পরে কে? শাওন, তোমার শীটটা নাই? স্যার মাসুম। সিরিয়ালে সবাই একটু বললেই তো হয়। 5 এর পরে কে?
7 আসো নাকি? 7 হ্যালো, তোমার প্রশ্নটা কি? মানে কি হাউজিং সিস্টেম কি? মানে তুমি কি বলতে চাও যে কোন হাউজিং সিস্টেম অ্যাপ্রোপ্রিয়েট? ফ্রি রেঞ্জ স্যার। স্যার ফিল্ডে পালন করা যায় ফ্রি রেঞ্জে। ফ্রি রেঞ্জ মানে তুমি আমার কাছে কি কোশ্চেন করতে চাচ্ছ যে ফ্রি রেঞ্জ ভালো নাকি ইন্টেনসিভ ভালো, এরকম কোন কোশ্চেন? স্যার জি স্যার। আচ্ছা, তাহলে মানে আমি বলবো যে বেটার হাউজিং সিস্টেম না? জি স্যার। এবার বলো দেখি, বেটার হাউজিং সিস্টেম হাঁসের জন্য ফ্রি রেঞ্জে পালন করা দেখেছো না? জি স্যার। বাড়ি কোথায় তোমার? বগুড়াতে স্যার। বগুড়া। বগুড়া। তোমার বাড়ির আশেপাশে হাঁস আছে? আছে স্যার। হাঁসের জন্য ওরা কিভাবে পালন করছে? স্যার সকালবেলা ওই 7-8টার দিকে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে যদি কিছু মানে গুঁড়া অথবা অন্য কোনো কিছু থাকলে ওগুলা ভাতের সাথে মিক্স করে দেয়, দেওয়ার পরে ছেড়ে দেয়, তারপরে পাতার দিকে অথবা মানে ফিল্ডে চলে যায়। সারাদিন কোনো খোঁজ খবর নেয় না। বিকালের দিকে মানে হাঁসটাকে নিয়ে আসে আর কি, খাবার দিলে দেয়, না দিলে না দেয় স্যার। আচ্ছা, এখন ওই হাঁসগুলো ডিম দেয় প্রতিদিনই? প্রতিদিন দেয় না স্যার। প্রতিদিন দেয় না? তোমার থিওরিটিক্যাল কি কোনো নলেজ আছে কিনা যে কতটা ডিম পাওয়া যায় একটা হাঁস থেকে বছরে? স্যার থিওরিটিক্যাল নলেজটা নাই স্যার। আমরা কিন্তু লেভেল 1-এও যদি তোমরা এই তথ্যটা পড়ো যে 300 পার ইয়ারে 300 ডিম দেওয়ার মতো জাত আছে। পার ইয়ারে 300 ডিম মানে কি? মনে হবে যেন আসলে প্রতিদিনই ডিম দেয়, কয়েকদিন বাদ যাবে, কারণ তারপরে এক ক্লাস থেকে আরেক ক্লাসে তো এক্সট্রিম ওয়েদার হলে এরকম দেয় না, কম দেয়। এখন গ্রামের যে পদ্ধতিতে হচ্ছে ওইখানে তো তাহলে যে হাউজিং, যে খাবার, যে ম্যানেজমেন্ট দিচ্ছে ওইটা দিয়ে তোমার কমার্শিয়াল চলবে না। মানে আগে চলতো, আগে কমার্শিয়াল চলতো, কারণ ওই পদ্ধতির নাম হলো লো ইনপুট লো আউটপুট। মানে আমি ইনপুটও কম দেই, আউটপুটও কম দেই। কিন্তু ডে বাই ডে বাংলাদেশে তো জমি কম, মানে মানুষ বেশি, তাহলে আমি লো ইনপুট দিলাম, লো আউটপুট দিলাম, তা কিন্তু আর হবে না। আমরা এখন চিন্তা করব ইনপুট যদি আমাকে বেশি দেওয়া লাগে, দিয়ে যদি আমার আউটপুট বেশি নিয়ে নেট প্রফিট বাড়ে, তাহলে আমাকে সেখানেই যাইতে হবে। আমি 1 টাকাও খরচ করলাম না, বছরে লাভ পাইলাম 5 টাকা, আর আমি 1000 টাকা খরচ করে লাভ পাইলাম 5000 টাকা, আমি কোনটা নেব? 1000 খরচ করব নাকি 1 টাকা করব না? আমাদের এখন সময় এসেছে যে খরচ যতই বেশি হোক সেটা যায় আসে না, আমার প্রফিট ভালো হইলেই হয়। এবং আমি প্রোডাকশন ভলিউমটা বাড়াতে চাই, কারণ মানুষের সংখ্যা বেড়ে গেছে, প্রোডাকশন ভলিউম বাড়াতে হবে। আমি 1 একর জমিতে 100 হাঁস পালন করলাম, 100 হাঁসকে তো আমি নির্ধারিত করে একটা মানুষকে সার্ভ করতে পারবো। সে জায়গায় যদি আমি 1000 হাঁস পালন করতে পারি, ইনভেস্টমেন্ট আমার বেশি যায় আসে না, আমি তো বেশি মানুষকে সার্ভ করতে পারবো। এবং বিজনেস পয়েন্ট অফ ভিউতে আমার প্রফিট বেশি হইতে হবে, নেট প্রফিট বেশি হইতে হবে। তাহলে আমার প্রোডাকশন ভলিউম বাড়াইতে হবে, নেট প্রফিট কমানো যাবে না। এই প্রিন্সিপালে আমরা কিন্তু গ্রামগঞ্জের যে পদ্ধতি আছে এই পদ্ধতিগুলোকে কিন্তু একটাকেও কিন্তু আমরা আর সেরকম রাখতে পারবো বলে মনে হয় না। আসসালামু আলাইকুম। কে
তো এখন যে কথাটা বলতেছিলাম যে আমাদেরকে কিন্তু তোমাদের ভীষণটা এইরকম করতে হবে যে মানে সবকিছুকে কমার্শিয়ালাইজেশনে নিয়ে যেতে হবে। এবং এইখানে তুমি যদি মনে করো যে আমার তো বাড়িতে, বাবার বাড়িতে, দাদার বাড়িতে হাঁস পালন হচ্ছে, এইভাবে থাকবো, এই জন্য কিন্তু তোমার পড়াশোনা নয়। তোমার পড়াশোনা হলো বর্তমান প্র্যাকটিসটাকে আমাদের নিড অনুযায়ী ট্রান্সফর্ম করতে হবে। তা আমাদের নিড কি? আমাদের নিড হলো প্রত্যেকটা বাড়ি থেকে আগে যদি মাসে একটা হাঁস বিক্রির যোগ্য হইতো, এখন আমাকে 10টা হাঁস যেন বিক্রির যোগ্য হয়। এই মেথড, এই ব্রিড, এই রেয়ারিং সিস্টেম, এই ফিডিং সিস্টেম ইন্ট্রোডিউস করতে হবে। এবং আগে যদি একটা ডিমের পিছনে মানুষের 2 টাকা খরচ হয়ে থাকে, সেটাকে 1.5 টাকা খরচের মধ্যে কিভাবে নিয়ে আসা যায়, এইভাবে চিন্তা করতে হবে। এই যে তুমি যে কবির হোসেন, তুমি যে বললা বগুড়া, এটা ভেরি গুড। তুমি চোখের সামনে হাঁস দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমার জন্য মানে গুড লাক হাজবেন্ড স্টুডেন্ট হিসাবে। ঢাকার ছেলে মেয়েরা এটা মনে হতে পাবে না। তো সেজন্য আমি বলবো এই তোমাকে খুঁজে বের করতে হবে, তোমাকে একটা গ্যাপ খুঁজে বের করতে হবে যে আমি হাঁসের মানে উন্নয়ন করতে চাই, আমি কান্ট্রির নিড ফুলফিল করতে চাই, আমার কি করতে হবে। এখন কবির তুমি বলো দেখি, তোমার এখানে কি আইডিয়াল কোনো ঘরের কোনো খবর আছে তোমার কাছে যে হাঁস পালন হয় একটা আইডিয়াল হাউসে হয়? আছে এরকম তোমার দৃষ্টিতে, তোমার এলাকায়? আছে স্যার। তা তুমি ভিজিট করেছো ওই ঘরটা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। করেছো? জি স্যার। জি স্যার। করেছো, কি দেখছো ঘরটা সম্পর্কে তুমি একটু বলো তো, সবাইকে, সবাই শুনো। স্যার মানে আমি একবার 200-300 একটা ফার্মে মানে হাঁসের, আমাদের পাশে একটা ফার্ম ছিল, ওখানে গেছিলাম। মানে ওটা কি চতুর সাইড দিয়ে নেট দিয়ে মানে ঘেরাও করা। হ্যাঁ, মানে নেটের সাইজটা হলে 1 থেকে 1.5 হাত হবে, যাতে হাত যাতে মানে উপর দিয়েও মানে যাইতে না পারে। ওকে, গুড। তো এরকম মানে নেট দিয়ে ঘেরাও করে মানে ইয়ে ছিল, এক সাইডে ইয়ে করা ছিল, খোলা মানে ছিল। হ্যাঁ, যখন হাঁসকে ছেড়ে দেয়, সাথেই ছিল একটা পুকুরের মতন, হুম, তখন মানে ওই দিক দিয়ে হাঁস চলে যায় আর কি স্যার। আচ্ছা। এরপরে ওই পুকুরটাতেও কি ঘেরা দেওয়া ছিল? স্যার পুকুরটাতে ঘেরা দেওয়া ছিল না স্যার। ছিল না? আচ্ছা, ওই ঘরটা কি 1 চালা ছিল না 2 চালা ছিল? স্যার কোনো চালা ছিল না স্যার, মানে একটা শুধু মানে মানে 2 চালার মতো একটা সাইডে একটা ছোট ইয়ে ছিল, কিছু ইয়ে ছিল মানে খাবারে কিছু ইয়ে টিয়ে ছিল ওই জায়গায়, ওখানে শুধু ঘর ছিল, তাছাড়া কোনো ঘর ছিল না স্যার, মানে মানে ফাঁকা জায়গা ছিল। মানে ওইটা কি পুকুরের পানির উপরে না ধারে? হ্যাঁ, পুকুরের পানির ওপরেই। পুকুরের পানির উপরে। আচ্ছা। ওখানে ওই খামারির সাথে কি কোনো গল্প সল্প হয়েছিল যে এইরকম ঘর দেওয়াতে কি অসুবিধা বা সুবিধা? না স্যার, কথা বলার সুযোগ হয়নি, তবে তার ফার্মটা লস হয়ে গেছে, অনেক হাঁস মারা গেছে, আচ্ছা, মানে টিকতে পারেনি। আচ্ছা, গুড। কি কারণে মারা গেছিল সে কি অনুমান করতে পারছে? তো ওনার সাথে আমার কথা হয় নাই তো স্যার, হ্যাঁ, সেটা হ্যাঁ। মানে সঠিক জানি না। এই তো তোমার এটা খুবই ভালো অভিজ্ঞতা। আচ্ছা, তুমি বলো দেখি, উনি যে হাউজিংটা করেছেন, যেহেতু তোমাকে বললাম যে লো ইনপুট লো আউটপুট সিস্টেমে উনি চলে, মানে খরচ কম, তাই ডিম কম আসলেও যায় আসে না। তা আমরা তো এইগুলোকে ইমপ্রুভ করতে চাচ্ছি যে ওই লোকটা যেহেতু তার কর্মঘন্টা, তার সম্পদটা সেখানে ব্যয় করছে, কাজেই সে যেন দেশকে ম্যাক্সিমাম প্রোডাকশন ভলিউম যেন দেয়। কারণ এই কাজ করতে গেলে তার ওই ফার্মটাকে তোমার দৃষ্টিতে কিভাবে ইমপ্রুভ করা যায়? ঘরের ক্ষেত্রে আসো, ঘরটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় বলো তো? পানির উপরে রাখা যাবে ঘরটা? জি স্যার, রাখা যায় স্যার। আচ্ছা, রাখলে সুবিধা কি অসুবিধা কি বলো তো? কি সুবিধা কি অসুবিধা বলো? হুম,
পানির উপরে যে ঘরটা দিলে কি সুবিধা কি অসুবিধা? স্যার সহজে পানিতে নামতে পারবে, তারপরে ডিম কালেকশন করতে অনেক সুবিধা হবে। না, পানির উপরে তো, এটা তো পানির উপরে, মানে এটা তো মাছা দিবা, এটা তো কালেকশনের সাথে কোনো সুযোগ নাই। স্যার ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম হিসাবে করা যেতে পারে। এটা ইন্টিগ্রেটেড হবে। তো এই ধরনের ইন্টিগ্রেশন কি তুমি সাপোর্ট করো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা যদি হিসাব নিকাশ করে যদি ইন্টিগ্রেশন হয় যে হাঁসের বিষ্ঠাটা পানিতে পড়বে, সেখানে আনডাইজেস্টেড যে ফুড পার্টিকেল আছে সেটা পুকুরের পানিতে গিয়ে মনে করো জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন এটা গ্রো করে সাহায্য করবে অর্গানিক ম্যাটারের মাধ্যমে, সেইটা আবার মাছ খাবে, অথবা আনডাইজেস্টেড ফুড পার্টিকেল মাছ সরাসরি খাবে, খেয়ে সে মাছের বৃদ্ধি হবে। তাহলে একজনের ওয়েস্ট আর একজনের ফুড হিসাবে একটা মিউচুয়ালি বেনিফিটেড হলো। কিন্তু যদি এমন হয় যে এমন পরিমাণে হাঁস রাখছো যে মাছের তুলনায় খুব বেশি তার বিষ্ঠার পরিমাণ এত বেশি হলো যে ওই ইউটিলাইজেশনে হচ্ছে না, এটা দীর্ঘদিন থাকার ফলে সেখানে একটা ওয়াটার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। সেই জন্য যদি সাইন্টিফিক মেজারমেন্টের মাধ্যমে ইন্টিগ্রেশন হয়, ক্যালকুলেশনের ভিত্তিতে ইন্টিগ্রেশন হয়, তাহলে এটি জাস্টিফাইড। কিন্তু তারপরেও ভেরি রিসেন্টলি কিন্তু রিকমেন্ডেশন আসছে যে তোমার কি করা যাবে না, কি বলবো যে চেষ্টা করতে হবে যেন এই পুকুরের পানিতে হাঁসের চাষ না করা, কারণ বিভিন্ন ধরনের রোগ জীবাণু, বিশেষ করে ইকোলাই, এটি কিন্তু এর বিষ্ঠার সঙ্গে মাছের কাছে যেতে পারে। যার কারণে সুযোগ থাকলে ইন্টিগ্রেশনটা খুব এখন মানে এনকারেজ করা হচ্ছে না। তো তারপরে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যে এখনো ফুললি স্টপ করার সময় আসেনি, তবে অবশ্যই সাইন্টিফিক ওয়েতে মানে নাম্বার অফ বার্ড, নাম্বার অফ ফিশ, সাইজ অফ দ্য পন্ড, এগুলো ঠিক করতে হবে। আমাদের কিন্তু একটা লেকচার নোট আছে যে একটা এক্সাম্পল, একটা ইন্টিগ্রেটেড ফার্মের কত একর জায়গায় কতটা হাঁস, কতটা মাছ, কোন প্রজাতির মাছ কতটুকু দিতে হবে, সেরকম কিন্তু একটা লিফলেট আছে। বিএফআরআই এটা অনেক আগে রিসার্চ করেছে, সেই লিফলেটটা আমার কাছে আছে, আমি তোমাদেরকে দিতে পারবো। এবং এটা বাংলায় লেখা আছে, আমি সেটা তোমাদেরকে পাস করতে পারবো, তোমরা মনে করে নিবা আমার কাছ থেকে। আচ্ছা, এখন দ্বিতীয় বিষয় হলো যে এই কোভিড যাদের কথা বললো তাদের ফার্মটাকে ইমপ্রুভমেন্ট করতে গেলে আমি ঘর ভালো দিলাম, অনেক পয়সা খরচ করলাম, কিন্তু ডিমের পরিমাণ বাড়লো না, তা তো হবে না। তাহলে এখন ডিমের পরিমাণ বাড়াইতে গেলে উনি যে জাত ব্যবহার করেছে, উনি কি জাত ব্যবহার করছে কবির মনে আছে কিছু? স্যার বলতে পারবা? না স্যার, বলতে পারবো না স্যার। আচ্ছা, তুমি বলো দেখি কয়টা হাঁসের জাতের নাম মনে আছে? নিরুপমা, নিরুপমা বলো তো। জি স্যার। স্যার ইন্ডিয়ান রানার, খাকি ক্যাম্পবেল, পেকিন, আইলসবেরি, মাস্কোভি। এখন তোমার ধরো যে দেশি ব্ল্যাক, দেশি হোয়াইট। দেশি প্লাস দেশি হোয়াইট, ওই গ্রামের কৃষককে তার যে হাসিই থাক আমরা ধরেই নিচ্ছি যে সেটা লো প্রোডাক্টিভ, নন ডিসক্রিপটিভ, তুমি কোন জাতটা দিবা? স্যার এটা আমি মানে আমার ফার্মার কোন ধরনের প্রোডাক্ট হচ্ছে গিয়ে প্রোডাকশন করতে চাই তার বেসিসে হচ্ছে গিয়ে সাজেস্ট করব। ওই কোভিড যে ফার্মারের কথা বললো, তুমি তো একটা এসেন্স পেয়েছো যে ওই উনি কি ধরনের ফার্মার না? জি স্যার। তার মানে ওনার অবশ্যই আগ্রহ ছিল, না থাকলে তো উনি ফার্মিং এ যাইতো না। জি স্যার। এখন ওনাকে
এমন জাত দিতে হবে, এমন হাউজিং দিতে হবে যেন উনি খরচ বেশি করেও লাভও বেশি করতে পারে। সেই জন্য আমরা বললাম যে হাউজিংটা আমরা দেব, এবং সে হাউজিং এর একটা ড্রয়িং করে দেব, তার উচ্চতা কত, তার দৈর্ঘ্য প্রস্থ কত হবে, মাটির উপরে থাকবে কি থাকবে না, এটা তাকে আমরা একটা ড্রয়িং দিয়ে দেব। দিয়ে তাকে আমরা বলবো যে এই ঘরটা যদি আপনি টিন দিয়ে করেন এত টাকা খরচ হবে, বা এভাবে করলে এত টাকা খরচ হবে। এটা আমরা বলে দিতে পারবো না তাকে? জি স্যার। এই জন্য আমরা কি করব, আমরা একটা লিফলেট তৈরি করব। একটা মনে করো ডাক স্ট্যান্ডার্ড ডাক হাউস, একটা লিফলেট। এই যে একটা যে আমরা লিফলেট তৈরি করব ডাকের হাউসের উপরে, আচ্ছা এটা কে করে দিবে এই লিফলেটটা? স্যার এনিম্যাল হাজবেন্ডারি গ্রাজুয়েট স্যার। মানে উপজেলা লাইভ স্টক অফিসার যে আছে সে তার টিম নিয়ে কৃষকদেরকে এমন তথ্য সরবরাহ করবে যেন ওইটা দেখে কৃষকরা বানাইতে পারে। এখন তোমাদের সবার জন্য আগামী লেকচারে জাস্ট একটা টাস্ক, এবং এটা আমি অ্যাসাইনমেন্টও দেবো কিন্তু। আর তোমাদের যে এই অনলাইনের ক্লাসগুলো হবে এরকম, যেমন একটা লিফলেট বানাবা, একটা লিফলেট বানাবা যে ডাক হাউসের উপর, যে লিফলেটটা কৃষকরা দেখে যেন তারা অ্যাপ্লাই করতে পারে, এত সহজ সরল ভাষায় হবে। লিফলেট হতে পারে, ফোল্ডার হতে পারে। আমি তোমাকে একটা ফোল্ডারের কি এক্সাম্পল দেখাবো এখনই, ক্লাসের শেষে মনে করে দিই। আচ্ছা, লিফলেট জিনিসটা কি বা ফোল্ডার জিনিসটা কি এই সম্পর্কে তোমাদের ধারণা আছে? না স্যার। ধারণা আছে? খুব ক্লিয়ার ধারণা নাই স্যার। ক্লিয়ার ধারণা নাই? আচ্ছা, এটা তো আসলে এক্সটেনশন একটা ক্লাসেই নেবে যে লিফলেট ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়। তারপরে আমি বলি, তোমার এই কম্পিউটারে এখানে দেখো মাইক্রোসফটে কিভাবে 3 ভাঁজ 2 ভাঁজ এইরকম দিয়ে মনে করো ফোল্ডার তৈরি করা যায়। এটা বোধহয় খুব সম্ভবত মাইক্রোসফট রাইট না, মাইক্রোসফট ওয়ার্ক অথবা এইরকম কোনো মাইক্রোসফটের ভিতরে গেলেই পাওয়া যাবে। তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো তাহলে দেখো যে হাউ টু প্রিপেয়ার এ লিফলেট ইন এমএস ওয়ার্ড, এটা লেখো, লিখলেই দেখো যে তুমি পাবা। তাহলে তুমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে করা যায়। তোমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে করা যায়। এখানে গুগলে সার্চ দিয়ে দেখো, এখানে একেবারেই লেখা আছে যে কিভাবে তুমি একাডেমিক পোস্টার করবা, লিফলেট করবা, ফোল্ডার করবা পাওয়ার পয়েন্ট। আমার মনে হয় যে এতটুকু সবাই একটু 2 মিনিট করে হলেও সময় ব্যয় করবো। যদি সময়টা ব্যয় করো তাহলে কিভাবে লিফলেট ফোল্ডার তৈরি করা যায় এটি পাবা। তাহলে এখন ধরে নাও যে আমরা এই লার্নার হিসাবে আমরা একটা অ্যাসাইনমেন্ট করতে চাই, যে অ্যাসাইনমেন্টটা তোমার একটা হাঁসের হাউজিং এর উপরে তথ্য প্রদান করবে কৃষকের জন্য। আমরা সেইরকম একটা লিফলেট করবো। আচ্ছা, হাউজিং এর পরে আর কি ইস্যু আসে? তাকে উন্নত জাত দিতে হবে, তাই না?
উন্নত জাত দিতে হবে। ওই উন্নত জাত যখনই আমরা দেব, কৃষকদের তো ধারণা নাই, তাকে যদি আমি একটা লিফলেট দিতে পারি আমার প্রাণী সম্পদ অফিস থেকে যে বাংলাদেশে এই জাতের হাঁস পাওয়া যায়, এইটার এই সুবিধা, আপনি এই ধরনের কৃষকের জন্য এইটা দরকার, এই ধরনের এলাকার জন্য এইটা দরকার, তো একটা কি তথ্য সমৃদ্ধ একটা ব্রোশিউর বা একটা ছোট লিফলেট বা প্যাম্পলেট, লিফলেট এগুলো তৈরি করা যায় না? আর তোমরা যদি স্টুডেন্ট হিসাবে এই তৈরি করাটা যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের আর কিচ্ছু বাকি থাকবে না, এটি এখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু থাকবে না। আচ্ছা, একটা গেল জাত, একটা গেল হাউজিং, আর কি ইস্যু আছে বলো দেখি ওই কৃষককে উন্নয়ন করে দিতে চাও? তার ফিডিং সিস্টেম, রাইট, তার ফিড নিউট্রিশন, ফিড নিউট্রিশন এর উপরে কিন্তু তথ্য থাকতে পারে, রাইট? আচ্ছা, তাহলে তার কি ধরনের ফিড দিবে, মানে ফিডটা কি দানাদার হবে না পেলেট হবে, মানে কতটুকু এনার্জি থাকবে, প্রোটিন থাকবে, বাড়ন্ত অবস্থায় কতটুকু দিবে, তারপরে ডিম পাড়া অবস্থায় কখন দিবে, বয়স 1 বছর হলে কি দিবে, 2 বছর হলে কি দিবে, ডেইলি কত গ্রাম দিবে, নানান তথ্য সমৃদ্ধ করে তার কিন্তু একটা এরকম লিফলেট প্রডিউস করা যাবে। এরপরে হাঁসের ডিজিজ কি কি হয় এবং কৃষকরা কি ভ্যাকসিন দিবে, কখন দিবে, কোন ডিজিজের জন্য দিবে, যদি ডাক্তারের কাছে যেতেই হয় তাহলে তোমার কি রকম সিমটম দেখবে, এরও তো একটা লিফলেট তৈরি করা যায়। তাহলে মোটামুটি এই যে হাউজিং, ব্রিড, ফিডিং, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড স্যানিটেশন, এই 4-5টা টপিকের উপরে যদি আমরা 4-5টা লিফলেট বানাই, তাহলে আমার মনে হয় পরস্পরের মধ্যে যদি আমরা এটা শেয়ার করি, এক্সারসাইজ করি, তাহলে দেখবা যে তোমাদের ওই গ্রামের হাঁস খামারিদেরকে উন্নত করার জন্য যে নলেজ দরকার তোমার কাছে কিন্তু সেটি হয়ে গেছে। এই তুমি আর থিওরি ক্লাসের মধ্যে আর বসে থাকলা না, তুমি একদম বাস্তবে চলে গেলা। এবং তুমি যদি চাও যে তোমার এখন যারা গ্রামে গঞ্জে আছো সবাই তো মুভ করছে, যার যতটুকু সুযোগ আছে আশেপাশের ভালো হাঁসের খামার, মন্দ হাঁসের খামার, এটা ঘুরে ঘুরে ছবি তুলে সুন্দর করে করে একটা লিফলেট তৈরি করতে পারবে যদি তোমরা রিয়েলি নলেজ যদি গেইন করতে চাও। এবং সেই লিফলেট গুলো কিন্তু আমরা প্রিন্ট করে ফ্যাকাল্টিতে রেখে দিতে পারি তোমাদের নাম ধাম দিয়ে, তোমাদের ক্রেডিট দিয়ে ফ্যাকাল্টির সামনে কৃষকরা আসুক, মানুষ আসুক, এসে তাদের তারা একটা দুটো করে, এবং তোমাদের নামটা কিন্তু সেখানে চলে গেল যে তোমরা সোসাইটিতে কন্ট্রিবিউট করো ছাত্র অবস্থায়। করা যায় কিনা বলো? এই দায়িত্ব নিতে চাই আমরা। কে একজন আমাকে বলো দেখি, আমি হাউজিং এর উপরে স্যার একটা লিফলেট করবো, আমি সহযোগিতা করব, তোমরা মোটামুটি একটা করে আমাকে দিলে আমি ইনস্ট্রাকশন দিয়ে ইমপ্রুভ করাবো। স্যার আমি দিতে চাই স্যার, হ্যাঁ দিতে চাই স্যার হাউজিং এর উপর। আচ্ছা, তুমি যদি দিতে চাও, যে যে লিডার হবে আর কি, ওই লিফলেটটা কিন্তু সত্যি সত্যি ডিপার্টমেন্টের পয়সা দিয়ে প্রিন্ট হবে, রাইট? এটার মানটা একটু ভালো করে ডিপার্টমেন্টের পয়সা প্রিন্ট হবে এবং এটা ডিপার্টমেন্ট থেকে বিতরণ হবে মানুষের জন্য। একজন নয়, তোমরা অন্তত 10 জনের একটা করে টিম করো, অন্যান্য স্পিসিস গুলোর অন্য জনকে দেব। প্রথম অন্তত আমার এখন যে 4-5টা টপিক বললাম, তোমরা এখানে প্রত্যেকেই 10 জন করে গ্রুপ নিবা, গ্রুপ নিয়ে একটা লিফলেটের দায়িত্ব নেবা। আমি কমিটমেন্ট করলাম যদি এটা আপ টু দ্য মার্ক হয়, এগুলো আমরা প্রিন্ট করে আমার ডিপার্টমেন্টের ওখানে একটা ম্যাগাজিন স্ট্যান্ড থাকবে যেখানে লিফলেট গুলো শোভা পাবে, মানুষ আসবে নিয়ে যাবে, যার একটা দুটা খুশি নিয়ে যাবে, তারা নলেজ সমৃদ্ধ হবে। এইটা কিন্তু একেবারে ক্লাস পিরিয়ডেই শেষ করতে হবে, নট নেসেসারি। ক্লাস পিরিয়ডে শেষ যদি হয় তাহলে ভালো,
এটি না হলে আমি হয়তো প্রিন্টে আরো একটু এডিটিং করে আবার প্রিন্ট করবো পরে, অথবা তোমরা যদি ক্লাস পিরিয়ডে করে দিতে পারো কোনো ব্যাপার না, তোমাদের সময় লাগবে বড় জোর হয়তো 1 সপ্তাহ। তোমরা প্রথম একটা আমি 5 জনের অন্তত এই যে হাউজিং, ব্রিড, ফিড, ডিজিজ এন্ড স্যানিটেশন, তাহলে 4টে টপিকের উপরে 4 জন আমার লিডারের নাম বলো দেখো। এটা স্বতঃস্ফূর্ত, এখানে কোনো মানে জোরাজোরি নেই। স্যার ফিডিং এর উপরে করতে চাচ্ছি। স্যার ফিডিং এর উপরে করতে চাচ্ছি। ফিডিং এর উপরে তোমার হলো এরিয়া হবে হলো ফিডিং। ফিডিং এ তুমি তোমার আইডি কত? স্যার 1803020 1803020 আচ্ছা, তুমি হলো লিডার না? গুড। তুমি আরো 10 জনকে নিবা বা 9 জনকে নিবা আরো অনলাইনে, তুমি টিম বিল্ড আপ করবা। জি স্যার। এরপরে দ্বিতীয় এরিয়া আমি দিতে চাচ্ছি হাউজিং। স্যার হাউজিং নিতে চাচ্ছি স্যার। হাউজিংটাতে করতে চাচ্ছি স্যার। এরিয়া হলো হাউজিং। হাউজিং এর উপরে আইডি কত? স্যার 1803173 কত? 173 172 3 স্যার 3। আচ্ছা 18030 না স্যার 173। 173 রাইট। জি স্যার। তুমি লিডার। জি স্যার। তুমিও 9 জনকে নিবা। এরপরে 3 নম্বর বলো, একজন বলো দেখে যে ইন্টারেস্টেড, এটা কিন্তু পরিশ্রম হবে, লার্নিং হবে, এবং একটা লিফলেট বা ফোল্ডার কিভাবে তৈরি করতে হয় এটা আমার সাথে ইন্টারেকশন করে কিন্তু লিফলেট মাস্টার হয়ে যাবে। স্যার কি নাম বল? স্যার আমি ভ্যাকসিন মানে ডিজিজ এন্ড স্যানিটেশনটা নিতে চাই। মানে ডিজিজ এন্ড স্যানিটেশন? জি স্যার। এরিয়া হলো ডিজিজ এন্ড স্যানিটেশন। কত আইডি তোমার? 1803128 128 128। জি স্যার। ওকে, তুমি লিডার, তুমি ওই রকম 9 জন নেবা। এরপরে বলো আর আরেকটা ফিল্ড ফাঁকা থাকলো হলো তোমার ব্রিড। স্যার স্যার লিফলেটের মধ্যে যে কন্টেন্ট গুলো হবে ওটার কি একটা নমুনা আমাদেরকে দেখাই দিবেন না? এই তুমি যখনই দায়িত্ব নিবা তখন তো এই লিফলেটের উপরে তুমি ছোট মাস্টার হবা। তুমি আমার কাছে শুধু কন্টেন্ট কি হবে না, এটা ফরম্যাটটা দেখতে কি রকম হবে, টাইটেলটা কিভাবে লেখে, এইগুলো তো সব শিখবা। স্যার তাহলে ওই লাস্টেরটা আমি নিতে চাই। কোনটা? ব্রিডস অফ ডাক না? স্যার গুড। আইডি কত? স্যার 1803113 113 স্যার 113 1803113 তুমি হলো লিডার। আচ্ছা তারপরে আমাদের তো এরিয়া শেষ না? ফিডিং, হাউজিং, ব্রিড, ডিজিজ এন্ড স্যানিটেশন আমার মনে হয় শেষ। আচ্ছা মজার ব্যাপার হলো দাঁড়াও দেখি, মজার ব্যাপার হলো আমাকে 4 জন মেয়ে রেসপন্ড করলো, কোন ছেলের কি সময় নাই? এই ছেলেপেলেরা কি বলো? দেখবো ছেলেরা কারা আছে, নাম থেকে দেখি একটু।
আচ্ছা, নাহিদ 82 আছো জি স্যার। নাহিদ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম জি স্যার। আসসালাম। কি সাহস হলো না একটা লিফলেট বানানোর? না- না- জি স্যার। পরিশ্রম হবে নাকি? স্যার এই দায়িত্ব নিলে তো পরিশ্রম হবে স্যার। আর আমি আছি করোনার সময়, আবার এটা কাজ কাজ করবো, ভালো লাগে না। বিষয়টা কি তাই? না স্যার। শোনো, তোমাদের সবার জন্যই বলছি, আমার জন্য বলছি, যদিও আমি সবসময় মানে মেনে চলতে পারি না। যদি মেনে চলতে পারতাম তাহলে হয়তো অনেক বড় হইতাম আর কি। এটা হলো, তুমি যখন ছাত্র তোমার এই বয়সটা কিন্তু চলে যাবে, এটা তুমি ঘুমাইলেও চলে যাবে, কাজ করলেও চলে যাবে। যে বয়সে যেটি লার্ন করা দরকার, যেটি লার্নিং এর সুযোগ আসবে, তুমি যদি মিস করো, তাহলে আর একটা বয়সে গিয়ে দেখবা যে সেই এজ স্পেসিফিক তোমার দায়িত্ব এবং কাজ থাকবে। তখন যদি তুমি এই আগের কাজটা ফেলে যাওয়া বা ভুলে যাওয়া কাজটা শিখতে চাও, তাহলে তোমার তো একসাথে দুইটা করতে পারবে না, কারণ এটা কম্পিটিশন। একসাথে যদি দুইটা করতে চাও, কাজের কোয়ালিটি খারাপ হবে, তুমি কম্পিটিশনে টিকতে পারবে না, অন্যের চাইতে খারাপ হবে। তুমি চাকরি জীবনে যদি লিফলেট বানানো শেখো, তাহলে তোমার চাকরির যে কাজটা, তোমার কলিগরা কোয়ালিটি ভালো করে তোমার সাথে সুনাম অর্জন করবে, তুমি একসাথে দুই কাজ করতে গেলে পিছিয়ে যাও। সেজন্য যখন যে দায়িত্বটা আসে, বেটার হলো শিখে ফেলা, জেনে ফেলা, অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল। তাহলে তুমি জীবনে কোথাও ঠেকবা না, এবং জীবনে সব জায়গায় বড় হবে, সব জায়গায় বড় হবে। এখন ধরো, আমি তোমাকে আমার একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি। এটা আমার লজ্জার কিছু নাই, যেহেতু আমি তোমাদের মতোই একটু বাঙালি কালচারেই বড় হয়েছি, আমারও ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি, বাঙালি ছাত্রর যে চরিত্র সেটা আমার মগজের ভিতরেও আছে। তা আমি যখন বিদেশে চাকরি করতে গেলাম, তো চাকরি করতে গিয়ে আমি তো অবশ্যই বুঝতে পেরেছি যে তাদের পড়াশোনার স্টাইলটা একদম ভিন্ন। এবং তারা যে পড়ে, পড়ে মানে কি, এই ছাত্র জীবনটা পড়েই জানে, এখানে কোনো ফাঁকি নাই। এই যে তোমাকে আমি ওপেন করে দিয়েছি যে একটা লিফলেট কে লিডিং নিবা, আর আমি বিদেশে পড়ে আসলাম, স্যার কাকে লিডার দিবে এই জন্য কিন্তু আহ, সবাই মুখ চাওয়াচাওয়ি করে যে আমাকে যদি লিডার দেয়। কারণ একটা ছাত্রের লিডারশিপ ডেভেলপমেন্টের উপরে একটা পয়েন্ট থাকে। তাহলে এইটা গেল ছাত্রের ভূমিকা। আবার স্যারও দেখে যে স্যারের কিন্তু আবার একটা দায়িত্ব আছে, টিচিং লার্নিং এর একটা মূল নীতি আছে, যে আমার 10টা ছাত্রের ভিতরে 9 জনের লিডারশিপ দেখা যাচ্ছে কিন্তু একজনের দেখা যাচ্ছে না, তখন স্যার ওই তাকে লিডারশিপ ডেভেলপ করার জন্য ইচ্ছাকৃতভাবে দায়িত্ব দেয়। এবং এক এক ধরনের কাজে এক এক ধরনের লিডারশিপ দেওয়া হয়, এবং ছাত্রদের নেচার, তাদের চাল চলন দেখে, ক্যাপাসিটি দেখে। এবং টিচারের উদ্দেশ্য থাকে সবাইকে তার উপযুক্ত যে ক্যাপাসিটি থাকে সেখানে তাকে লিডারশিপ ডেভেলপ করা। কারণ আমি তোমাদের ওইখানে গিয়ে আমি যে কথাটা বলি, আমাকে একটা 3-4 দেশ মিলে একটা সেমিনার করাইতে হবে। এইটা প্রত্যেক লেকচারারের দায়িত্ব, 3 বছরে একটা করে সেমিনার অর্গানাইজ করতে হবে ইন্টারন্যাশনাল। যেমন ইন্টারন্যাশনাল সেমিনার অর্গানাইজ করতে গেলে তোমাকে মানে ফেসবুক, অনলাইন সবগুলোতে তোমার লিফলেট ছাড়তে হবে। এখন আমাকে, আমার পালা আসছে, আমি লিফলেট বানাবো। তোমাকে সত্যি কথা বলি যে এই লিফলেটটা কোন সফটওয়্যার দিয়ে বানায়, কেমনে বানায়, ছবিটা কিভাবে ইন্ট্রোডিউস করে, মানে একেবারে গলাধর্ম হয়ে গেলাম আমি, কারণ আমার জানা ছিল না। আর আমি দেখতাম আমাদের মালয়েশিয়ান যে কলিগরা আছে, ওখানে যে ইন্ডিয়ান কলিগ আছে, অস্ট্রেলিয়ান কলিগ ছিল, তারপরে তোমার ইউএস এর কলিগ ছিল, আমি দেখলাম যে তারা বাসে ট্রাভেল করতে করতে একটা লিফলেট তৈরি করে ফেলে, ট্রাভেল করছে এখানে লিফলেট তৈরি করে ফেলে। বিকজ
দে আর ওয়েল ট্রেন্ড অন দেয়ার ওন ফিল্ড। আমরা কিন্তু সেই ট্রেন না। এবং এই একটা মনে করো একটা প্রোগ্রাম হবে, একটা সেমিনার হবে, আজকে ডিসিশন হলো কালকের মধ্যে অর্গানাইজ করতে হবে। ছাত্রদেরকে খালি বলে দেওয়া হয় যে বাই হুক অর বাই ক্রুক আমরা চাই তোমরা করে ফেলো এটা। ওরে বাবা, তারা নিজেরা সাব গ্রুপ করে একদম এ পরিমাণে উপস্থাপনা করে পরের দিনে যে দেখলে কলিজাটা ভরে যায়। ওদের চাইতে তোমরা কিন্তু অনেক ভালো ছাত্র, অনেক মেধাবী। আসলে আমরা মানে মনে হচ্ছে যে আমরা ওই স্টাইলে বোধহয় আমাদের প্র্যাকটিসটা হচ্ছে না, ডেলিভারিটা হচ্ছে না। তোমরা যদি আমার সঙ্গে এই লিফলেটটা করো বা এইটা করো, এমন তো হইতে পারে যে তুমি তোমার চাকরি জীবনে গিয়ে এই লিফলেট তো বানাইতেই হবে, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। তুমি যদি হাজবেন্ডের চাকরি নাও করো, তুমি যদি মনে করো এটা প্লেনের কোম্পানিতে মার্কেটিং এর চাকরি করবা, সেখানে তোমার এরকম প্লেন নিয়ে একটা কিন্তু লিফলেট করতে হবে, ভাই আমার কোম্পানির প্লেনের এই গুণ আছে, অন্যেরটা কিনবেন না। তোমার এই জিনিসটা, নলেজটা তো তোমাদের একটা মানে আগ্রহী হয়ে চাইতে হবে। ওকে, তোমরা মনে করো আরামে থাকো, ঘুমাও, সময় চলে যাবে, কিন্তু তোমার জীবনের প্রাপ্তিটা কম হবে। কম চিনি দিবা, কম মিষ্টি পাইবা। চিনি বেশি দিবা, মিষ্টি বেশি পাইবা। এখন এই জীবন কেমনে কাটাবা এটা তোমার ব্যাপার। আমি দেখছি অনেক ছেলে মেয়ে, মানে আমি ল্যাগার্ড টিচার, আমি ল্যাগার্ড বলবো এই কারণে, পুরো করোনা কালে আমি যত আউটপুট দিতে পারতাম, কিছু পারিপার্শ্বিক কারণে একটু আরামও করতে গেছি, গিয়ে কিন্তু খুব আউটপুট প্রডিউস করতে পারিনি। করেছি কিছু, কিন্তু যা করেছি আমার মনে হয় যে আমার ক্যাপাসিটির তুলনায় খুবই কম করেছি। এটা আমার খারাপ লাগে। তো তোমাদের ভিতরেও কিন্তু এই জিনিসটা ঘটেছে। আমার মনে হয় পাস্ট ইজ পাস্ট। এই করোনা কতদিন থাকবে উই ডোন্ট নো। তোমাদের জীবনকে নষ্ট করো না তোমরা। অনেক ছেলে মেয়ে দেখছি আমি অনলাইনে, আমেরিকান ইউনিভার্সিটির কিছু কোর্স করে ফেলছে, তারা অনলাইনে ফ্রি কোর্স আছে, লার্নিং করেছে। হু নোস, সেই সার্টিফিকেটটি তাকে এক সময় একটা জব পেতে সহযোগিতা করবে, নিজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে সহযোগিতা করবে। তোমরা যদি মানে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন পজিটিভলি যদি না করো, তাহলে তো হবে না। তুমি যে লাইনেই করো না কেন, বসে না থেকে করো। আর আমি আমার এই সাবজেক্টের জন্য এই কারণেই বলছি, যেহেতু আমি সাবজেক্টটা পড়াচ্ছি, আমি তোমাদের শেখাবো, এটাই আমার দায়িত্ব। তোমরাও শিখবা, এটি তোমাদের কমিটমেন্ট। এনিওয়ে, আমি 4 জন পেয়ে গেছি। আরো যে কয়দিন লেকচার দেব, আরো 2-1 লেকচারের ভিতরে এইরকম সুযোগ দেব আমি। তাহলে তোমরা এখানে 440 জন ইনক্লুড হইতে পারবা, বাকিদের ভিতরে পরের সুযোগগুলো আসবে। ওকে, দ্যাটস অল। আর আমরা কিন্তু হাসির উপরে মাত্র 19টা পয়েন্ট, আমরা আগের 12টা, এখন 6টা। এখানে আরো 100টা পয়েন্ট জানার সুযোগ আছে। 100টা পয়েন্ট আমি সবাইকে আজকে জিজ্ঞেস করতে পারলাম না। আমি এটা কন্টিনিউ করতে চাই যদি আমি পরে সময় পাই। আর আমি যদি এই 100টা পয়েন্ট গুলো জানি, 100টা কোশ্চেন যদি মনের ভিতরে তৈরি করতে পারি, 100টা কোশ্চেনের আনসার যদি আমি জানি, তাহলে হাসের উপরে আর প্র্যাকটিক্যাল জানার কিছু থাকবে না, শুধু চোখে দেখার বাকি থাকবে। রাইট? শাওন, কি বলো, আমরা কিভাবে আগাবো নাকি কি বলো? আপনি আর কোনো এটা ছাড়া মানে মানে স্যার এই একটা ওয়ে আছে স্যার আপনার কাছে, কি আপনি যেভাবে আগাতে চাচ্ছেন আর কি? হ্যাঁ, না এখন ওয়েটা হলো কি, ওয়ে হলো যে তোমার ধরো এখানে তো তোমাকে যদি আমি পড়তে দেই কিছু, যদি একে খালি পড়তে দিলাম তাহলে তো হবে না। তো আমি তোমাকে কিছু ছবি দেখালাম, কিছু ভিডিও দেখালাম, কিছু তথ্যের টেবিল দেখালাম, তুমি আমাকে কিছু দেখাইলা, তুমি আমাকে কিছু করে দিলা, এইটা হবে কিন্তু মেথড। আর আমি তোমাকে একটা লেকচার নোট তো আমি 1 সেকেন্ডের ভিতরে ক্লিক করে দিতে পারি না?
সেইটা তুমি পরীক্ষার আগের দিনে পড়লা, তাহলে তো এটা হবে না। তোমরা একটু ইন্টারেক্টিভে আসো, আমি আরো ইন্টারেক্টিভ করবো। তোমরা আমাকে এই যে পয়েন্ট গুলো বলো, তোমাদের মনের কোশ্চেন গুলো বলো। আসলে ওই কোশ্চেন গুলো শুধু হাস না, সব স্পিসিস এর জন্যই হবে। এরপরে আমি তোমাদেরকে যদি ইন্ডিভিজুয়াল দায়িত্ব দেই, একদিন সময় দেই, যে তুমি নিজেই আমাকে তথ্য দেখাও দেখি হাঁসের বডি টেম্পারেচার কিভাবে মেজার করে, তুমি কিছু ভিডিও এবং ছবি তুমি ডাউনলোড করে আমাকে দেখো, তুমি সবার সাথে শেয়ার করো। তো বাকিরা দেখলে কি নলেজ গেইন হবে না? জি স্যার। তোমার যদি কোনো কিছু ঘাটতি থাকে, আমি একটা দেখাইলাম যে তোমার এটা ঘাটতি ছিল, এইটা আমি দেখাই দিলাম। সিমিলারলি তোমার সাউন্ড বা ভয়েস, মেল কেমন সাউন্ড করে, ফিমেল কেমন সাউন্ড করে, তুমি কিন্তু নিজে তোমার হাঁস যদি থাকে তুমি সেটা রেকর্ড করেও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। বেটার হাউজিং সিস্টেম, এই যে বিভিন্ন ধরনের হাউসের ছবি তুলে তুমি শেয়ার করতে পারো, তাহলে অ্যাটলিস্ট তুমি জানলা কিছু। সেজন্য প্রথম বিষয় হলো যে আমার মানে হোয়াট উই ওয়ান্ট টু নো, এইরকম আমরা প্রশ্নগুলো আগে লিস্টিং করি। আজ পর্যন্ত 19টা আমাদের হয়েছে। আমার মনে হয় যে আমি এইটা পরের লেকচারেও আমি কন্টিনিউ করব। জি স্যার। করার পরে আমি সেই পয়েন্ট গুলো ধরে ধরেই আমরা করবো। দেখবা যে সব স্পেসিসের হয়ে গেছে এবং তুমি মনে হবে যেন কিভাবে শিখে গেলাম। তোমাকে যা ধরা যাবে তুমি কিছু না কিছু পারবে। স্যার আমাদের ক্লাস আছে, আমি এখন তোমাদেরকে ছেড়ে দেবো। স্যার একটা কথা স্যার। হ্যাঁ বলো। স্যার লিফলেটের ওটা কি আমাদের নেক্সট উইক পর্যন্ত সময়? হ্যাঁ স্যার লিফলেটের জন্য যে আমাদের মানে শেষ পর্যন্ত সময় থাকবে, তবে তোমার হলো লিফলেটের যেমন তোমাকে তো একটা হিন্টস বলছি, টাইটেলটা কিরকম হবে, টাইটেল ক্যাসি টাইটেল হবে এইরকম আর কি। মানে তুমি লিফলেট সম্পর্কে তুমি একটু পড়ো, ইউটিউবে পড়ো, তারপরে তোমার হচ্ছে যে যেখানে তুমি অনলাইনে বিভিন্ন দেখো যে হাউ টু প্রিপেয়ার এ লিফলেট, হোয়াট ইজ লিফলেট, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লিফলেট, গুড লিফলেট, ব্যাড লিফলেট, লাইভ স্টক রিলেটেড লিফলেট, দেখো তুমি মানে পণ্ডিত হয়ে যাবে। স্যার আমরা একটু স্যার দেখি, আর তারপর স্যার আপনি যদি একটু সময় করে আমাদের একটু মানে অবশ্যই দেব। জি স্যার। আমার মনে হয় যে আমি এখন আর কি শেষ করব, তোমাদের অনেকের সঙ্গে কথা হলো না। এটা তোমাদের এই কোশ্চেনটা আমি কমপ্লিট করব। শাওন, কোনো জিজ্ঞাসা আছে আমার কাছে? হ্যালো স্যার একটা বিষয় স্যার, এমনিতে স্যার যখন আমরা মানে রুটিনটা পাই ক্লাসে, যে স্যার 1.5 ঘন্টা করে ক্লাস, স্যার অনেকের কনসেন্ট্রেশন থাকে বা থাকে না, আরো 2টা ক্লাস থাকে, তো সেই হিসেবে স্যার আমাদের ক্লাস কিভাবে স্যার 1.5 ঘন্টায় চলবে জিজ্ঞেস করতেছিল স্যার অনেকে ক্লাসে। মানে 1.5 ঘন্টা? জি স্যার, জি স্যার। আচ্ছা তুমি বলো যে আমি যে আলোচনা করলাম এটা কি ক্লাস নিছি? না স্যার, অবশ্যই ওইভাবে ক্লাসের মতো হয়নি। না 1.5 ঘন্টা কি বোরিং মনে হয়েছে? না স্যার, মানে সবার জিজ্ঞাসা ছিল তো স্যার আপনার কাছে বা টিচারদের কাছে, এজন্য স্যার জিজ্ঞেস করলাম। মানে আমার আসলে নেচারটা কি তোমাকে বলি, তোমার ধরো যদি আমি যেমন যে নোটটা আমি বের করছি ওইটা যদি আমি